বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকে উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আব তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তা আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেননি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পর আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশের ধর্মীয় উপাসনালয়ে হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অপপ্রচারে সরব ভারতের বিভিন্ন গণমাধ্যম। একাধিকবার প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শ্রী কীর্তিবর্ধন সিং বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলতে দেখা গেছে ভারতের রাজনীতিবিদদেরও। এবার এই ইস্যু উঠল দেশটির পার্লামেন্টে। রাজ্যসভায় সরকারের কাছে সংখ্যালঘু ইস্যুতে নয়াদিল্লির পদক্ষেপ জানতে চান এক এমপি। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় প্রার্থনা স্থলে হামলা নিয়ে ঢাকার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সব সংখ্যালঘুর প্রার্থনা স্থলে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে, সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। স্পষ্ট করেছি, আমি আবার স্পষ্ট করে বলছি, কোন সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকে উঠতে পারে, দাবির সম্পর্কে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। আর আজকেও দেখলাম পত্রিকাতে ইসকনের পক্ষ থেকে একটা সম্মেলন করে বলা হয়েছে যে তাদের সাথে যাকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। আর এটা হচ্ছে আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সংস্কার 6টা কমিশনকে সময় দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং তাদের মধ্যে প্রায় সব, কেউ কেউ বলেছেন ডিসেম্বরের মধ্যেই দিবেন, কেউ কেউ বলেছেন 1-2 সপ্তাহ সময় বেশিও লাগতে পারে। তো এই সংস্কারগুলোর সাথে নির্বাচনের একটা সম্পর্ক তো আছে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসবে, এগুলোর উপর জনগণ কথা বলবে, চূড়ান্ত একটা সংস্কার প্রস্তাবনা হবে, সেই মোতাবেক যে পদক্ষেপগুলো নেওয়া সেগুলো আমরা নিব। আমরা বারবার বলছি, যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে আমরা নির্বাচনের দিকে যাব। আপনারা জানেন যে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে। এই অভ্যুত্থান এবং এই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এখানে যারা রয়েছেন তাদের সাজেশন আমরা নিয়েছি। এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে
যারা অনেক সাংবাদিক আমাদের ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন, তাদের নিরাপত্তার বিষয়, তাদেরকে যাতে কোথাও হেনস্থা না করা হয় সেই বিষয়টির জন্য সেই বিষয়টি আমরা আহ্বান জানিয়েছি। এবং মালিক পক্ষ থেকেও বিভিন্ন তাদের যেই কারিগরি সমস্যা এবং বা দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা জানিয়েছেন। যেরকম স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে প্রাইস রেগুলেশনের বিষয়টা তারা বলেছেন, পে চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলের উপর একটা নীতিমালা থাকার কথা বলেছেন এবং টিআরপির বিষয়টা বলেছেন। তো এই বিষয়গুলো আমরা তাদের সাথে আবারও বসবো বিস্তারিতভাবে এবং বিষয়গুলো আমরা যেটা যৌক্তিকভাবে সমাধান করার চেষ্টা করব। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তো আজকে মূলত আমরা বসা হয়েছে এই গত 3 মাসের একটা সারমর্ম এবং বিগত রেজিমে আসলে তারা যে নানাভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, তাদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, সেই কথাগুলো তারা বলেছেন। এবং সামনের সবারই প্রত্যাশা এখন আসলে আমরা সামনের দিনগুলোতে যাতে এই ধরনের পরিস্থিতি আর কখনোই বাংলাদেশে না তৈরি হয়, আমরা যাতে একটা মুক্ত গণমাধ্যম আমরা যাতে বাংলাদেশে নিশ্চিত করতে পারি সব সময়ের জন্য। হ্যাঁ, মানে যেটা যে টেকসই, সেই যে গণমাধ্যমের স্বাধীনতা টেকসই করার একটা উপায় হচ্ছে আসলে যে নীতিগত সংস্কার বা আইনগত সংস্কার। আমরা কিন্তু অলরেডি সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে একটা মানে অবস্থান নিয়েছি যে একটি বাতিল হতে যাচ্ছে এবং অন্য আইনগুলোও কিন্তু পর্যালোচনার মধ্যে রয়েছে এবং সংস্কার কমিশনে মূলত এই কাজটি করবেন, আইনগুলো নিয়ে সকল পক্ষের সাথে আলোচনা করে এটার একটা সমাধান দিবেন। এবং আমার জায়গা থেকে তো আমি বলেছি, আমরা মনে করি আইন যত কম হবে গণমাধ্যমের স্বাধীনতা তত বৃদ্ধি পাবে। জি, বেতনের বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে এবং এখানে আমাদের মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয়ে কিন্তু সুপারিশ করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রণালয় থেকে কিছু বকেয়া পায় পত্রিকা যারা আছেন সেটা আমরা নিশ্চিত করব। এবং এখানে আমরা মালিক পক্ষের কাছে আহ্বান জানিয়েছি যাতে সাংবাদিকদের যে বেতন সেটা যাতে যথাসময়ে তাদেরকে এটা পূরণ করা হয়। সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আব তেরা ক্যা হোগা রে চিন্ময় কৃষ্ণা। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তা আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেননি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। চিন্ময় কৃষ্ণা দাস, যাকে ইসকনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল, কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী বা আরও কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আপনাদের বাংলাদেশের যে ইসকন সম্প্রদায়ের, তাদের অর্ডারকে অবমাননা করা, স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইসকন থেকে। যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইসকন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে, তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইসকনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইসকন, তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের কোনো মুখপাত্র নন, তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইসকন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যেই কয়েকজন কতিপয় ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সাথে আরও কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস, শতঞ্জ গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। তো এখন
এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা, তাকে যখন ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা অনেকেই তাকে ইস্কনের মঞ্চ হিসাবেই বা ইস্কনেরই পার্ট 2 প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন। আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, যার মধ্যে চট্টগ্রামে লালদিঘির পারে যেই বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল, এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনাও কিন্তু ঘটিয়েছিল। সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডও কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে, এমনকি ইস্কনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলকভাবে দেখতে চায়। তো এই চিন্ময় কৃষ্ণ দাস শুধুমাত্র ইস্কনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না, সাধারণ যারা হিন্দু জনতা আছেন, ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী, তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছুটা ম্যানোপ্যালেট করেছে। তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে সরকার রাষ্ট্রদ্রোহী অ্যাক্টিভিটিস হিসাবেই আসলে বিবেচনা করছে। এর পাশাপাশি আপনি দেখেন যে ইস্কন আজকে যখন এই বক্তব্য দিয়েছে, এরপরে ইস্কনের যারা অনুসারী আছেন, আপনাকে চিন্তা করতে হবে আপনি কি ইস্কনের অনুসারী নাকি চিন্ময় কৃষ্ণের অনুসারী। যদি চিন্ময় কৃষ্ণের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার হিসাব আলাদা, আর যদি আপনি ইস্কনের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনার বুঝতে হবে আপনার এই নেতাকে দল থেকে অনেক আগে বের করা হয়েছে। খুবই স্পর্শকাতর ঘটনা ছিল তার বিরুদ্ধে, এগুলো নিয়ে আজকে আমরা দেখেছি এখানে নানান বক্তব্য এসেছে। এখন এই বক্তব্য আসার পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আপনারা কিন্তু এখন বিষয়টাকে সাংগঠনিকভাবে ইস্কনের ব্যানারে, যেমন সারা পৃথিবী থেকে ইস্কনের যারা সদস্য আছেন বা বিভিন্ন জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো চলছিল ইস্কন নিয়া, বিষয়টা কিন্তু এখন আর ইস্কনের সাথে নাই। চিন্ময় কৃষ্ণা সে নিজে একটাই একটা প্ল্যাটফর্ম বা ওয়ান ম্যান আর্মি শো, তার কিছু অনুসারী নিয়ে সে কিন্তু এই কার্যক্রমগুলো করছিল। কিন্তু মজার বিষয় হচ্ছে ইস্কনের যখন মানে চিন্ময় কৃষ্ণ দাস যখন এই ধরনের কর্মকাণ্ডগুলো করছে, ইস্কনের আরেকটু অফিসিয়ালি বিবৃতি দেওয়া দরকার ছিল। তারপরে আমরা ইস্কনের যে বাংলাদেশ শাখার যারা এখানে প্রধান আছেন তাদেরকে আমি এক জায়গাতে ধন্যবাদ দিই যে আপনারা বিষয়টা ক্লিয়ার করেছেন, এবং কি তারা বলছেন যে ভাই এই ঘটনায় আমাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ, আমরা সেইটার বিচার দাবি করছি। তো চিন্ময় কৃষ্ণ দাস সে যে অপরাধ করেছে আইনের চোখে সেটা অপরাধ, সেটার বিচার হবে। তবে ভারত, তারপরে আমেরিকা, যুক্তরাজ্য, পৃথিবীর বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ফাইনালি সরকার আসলে কতটুকু এই বিষয়টাতে আপনার কি বলা হয় যে ধরেন টিকে থাকতে পারে সেটা হয়তো দেখা যাবে। ভালো থাকুন। জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে বলবেন, আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানাবেন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।